নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক দিনই একটা ঘটনাবহুল দিন যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে 2024-এর এই মহারণের আগে মোটামুটিভাবে সবাই এখন ময়দানে নেমে পড়েছেন। সব নেতানেত্রীরাই এই মুহূর্তে প্রচারে নেমে পড়েছেন বলা যেতে পারে। পরীক্ষার তারিখ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি। না, আমি মাধ্যমিক পরীক্ষার কথা বলছি না, মাধ্যমিক পরীক্ষার তারিখ তো ঘোষণা হয়েই গিয়েছে, কিন্তু এই পরীক্ষা আরও বড় পরীক্ষা। এই পরীক্ষা হচ্ছে লোকসভা নির্বাচনের পরীক্ষা। লোকসভা নির্বাচনের পরীক্ষার আগে আগামীকালই শুরু হচ্ছে বাজেট সেশন এবং সংসদের সেই বাজেট অধিবেশনে আগামীকাল অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে, অর্থাৎ ইকোনমিক সার্ভে। গত বছর জুড়ে অর্থাৎ 2023-2024 অর্থবর্ষে ঠিক কি কি হলো না হলো, কি কি বিষয় উঠে এলো অর্থনীতির ক্ষেত্রে এবং সেই বিষয়ে সরকার ঠিক কী করতে পারলো, সেই বিষয়গুলো উঠে আসবে। তারপরের দিনই বাজেট পেশ, অর্থাৎ বাজেট তো এটি পূর্ণাঙ্গ বাজেট নয়, এটা অন্তর্বর্তী বাজেট, ভোট অন অ্যাকাউন্ট বলা হয়। সেই ভোট অন অ্যাকাউন্টের কথা কিন্তু উঠে এসেছে আজকে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গ সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তার বক্তব্যে উঠে এসেছে সেই ভোট অন অ্যাকাউন্টের কথা। সাধারণত এমনটাই হয়েছে এখনো পর্যন্ত, সেটা এনডিএর দুটো টার্ম বলুন কিংবা ইউপিএর দুটো টার্ম বলুন কিংবা তারও আগে এনডিএ, তারও আগে কংগ্রেস, ইত্যাদি ইত্যাদি। সব ক্ষেত্রেই একটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে যে বছর ভোট থাকে লোকসভা নির্বাচন, সে বছর বাজেটটা মোটামুটি একটা স্টেবল বাজেট হয়। সেখানে সংস্কারের থেকে জনমোহিনী বাজেটের দিকেই এগোয় সরকার, কারণ ভোট বড় বালাই। আর সেই বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় সরকারকেও তাদের নিজেদের পথ বেছে নিতে হবে, নিজেদের যুদ্ধ নিজেদের মতন করে লড়তে হবে। তো সেই বাজেটের কথা উঠে এসেছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও। তিনি বাজেটের কথা বলে এরকমটা বলেছেন যে এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, এটা ভোট অন অ্যাকাউন্টে, কিন্তু সেখানেও দেখবে এই করা হবে, সেই করা হবে, ইত্যাদি ইত্যাদি উঠে আসবে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তাদের বেশ কিছু প্রতিশ্রুতি যে দেবে তার একটা ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিয়েছেন। গতকালের কথায় আসি। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার যে বক্তব্য, সেই বক্তব্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি ঠিক কি কি কাজ করেছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। অর্থাৎ 10 বছর ধরে 5,780 কোটি টাকার প্রকল্প সেখানে হয়েছে এবং তার ঘন্টা মিনিট হিসাব করে তিনি বুঝিয়েছেন যে সেখানে ঠিক কতটা কাজ হয়েছে। অর্থাৎ উন্নয়নের কথা তিনি উল্লেখ করেছেন। সেই সঙ্গে সঙ্গে অবশ্য কংগ্রেসের দিকে বিষোদ্গার করতেও ছাড়েননি, সেই বিষয়ে পরে আসবো। কিন্তু মানে আইএনডিআই এর জোটের কথায় পরে আসবো। কিন্তু সেই একই সঙ্গে বালুরঘাটে যখন মানে দক্ষিণ দিনাজপুরে যখন প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই একই সময় দক্ষিণ দিনাজপুরে তার নিজের নির্বাচনী কেন্দ্রে অর্থাৎ বালুরঘাট নির্বাচনী কেন্দ্র ডক্টর সুকান্ত মজুমদারের, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে তার দোষারোপের আঙুল তুলেছেন এবং তাদের দুর্নীতির কথা, তাদের নানান রকম অনিয়মের কথা তুলে ধরেছেন তার বক্তব্যে। এবং সেই সঙ্গে সঙ্গে একটা অন্যরকম কাজও করেছেন, সেটা হচ্ছে আজকে সকালেই দেয়াল লিখনও করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে। যদিও এখনো পর্যন্ত প্রার্থী ঠিক হয়নি, তাই প্রার্থীর নাম লেখা নয়, ভারতীয় জনতা পার্টির জন্য তিনি দেয়াল লিখন শুরু করে দিয়েছেন। সুতরাং ঢাকে কাঠি পড়ে গিয়েছে। আর সেই ঢাকের কাঠিতে যখন ঘা লেগেছে, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে, বহু দূরাগত ঢাকের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই সময়ে বেশ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। সে ঘটনাগুলোর মধ্যে একটি কোয়ালিশন, অর্থাৎ যে নিজেদের মধ্যে জোটটি তৈরি করেছেন বিভিন্ন আঞ্চলিক দল এবং সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস, সেই 28টি দলের যে কোয়ালিশন, যে জোট, সেই আইএনডিআই এর সম্পর্কে তার ভবিষ্যৎ নিয়ে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই বলেছেন, শোনাবো সেই বক্তব্য। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও কিছু ঘটনা ঘটে যাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে, সেখানে পাঞ্জাবে কিংবা বিহারে যে উলট পুরাণ হলো, তার সঙ্গে সঙ্গেই উত্তরপ্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য, যে রাজ্যের 80টি লোকসভা আসন, সেই 80টি লোকসভা আসনের মধ্যে আসন রফা ঠিক কী হবে সেই সিদ্ধান্ত হওয়ার আগেই 16টি আসনে অখিলেশ সিং যাদব প্রার্থী ঘোষণা করে দিলেন। এইটা সত্যি সত্যি একটা মানে হাসির কথা নয়, কিন্তু সত্যি সত্যি হাসির উদ্রেক হচ্ছে এই কারণেই যে জোট, অত্যন্ত শক্তিশালী একটি জোট, 60% আসন যারা নিজেদের করায়ত্ত করবেন বলে ভেবেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে একলা একলা লড়ার কথাই ভাবছেন। সেটা বিভিন্ন আঞ্চলিক দলগুলো যেমন ভাবছে, যেমন এখানে
সমাজবাদী পার্টি ভাবছে, যেমন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ভাবছে, তেমনি পাঞ্জাবে আম আদমি পার্টি ভাবছে। এই রকমভাবে ভাবতে ভাবতে গোটা ভারত জুড়েই যদি সকলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে জোটের আর মানে কি রইল? তার চাইতে বরঞ্চ অনেকেই বলছেন, যদি ভাবা হতো যে ভোটের পরবর্তীকালে জোট তৈরি করা হবে, তাহলে সেরকমটাই বোধহয় ভালো হতো। ভোটের পরে তার কি ভবিষ্যৎ হবে সেদিকে আমাদের অবশ্যই তাকাতে হবে, কিন্তু এই মুহূর্তে এই সব ঘটনা বলি নিয়ে আমরা আলোচনায় প্রবেশ করব। আমাদের সঙ্গে যারা আলোচনায় যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় রয়েছেন। স্বাগত জানাই আপনাকে নীলাদ্রি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। স্বাগত জানাই আপনাকে জয়দেব। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রঞ্জন বিশ্বাস। স্বাগত জানাই রঞ্জন আপনাকে। আমাদের সঙ্গে যোগ দেবেন আরও একজন অতিথি, তার সঙ্গেও অবশ্যই আলাপ করিয়ে দেবো, কিন্তু তার আগে আমি একটুখানি শুনিয়ে নিতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক কি বললেন, তার একটি সংক্ষিপ্ত প্রতিরূপ শুনবো আমরা বালুরঘাটের সভা থেকে। শুনবো। কিরে আঙুলটা ছোট, মাঝের আঙুলটা লম্বা বেশি, বড় আঙুলটা একটু মোটা, কিন্তু তাই বলে আমি কি হাতটা কেটে বাদ দিতে পারি? কেউ সাদা পরে তো কেউ লাল পরে, কেউ নীল পরে তো কেউ সবুজ পরে, কেউ হলুদ পরে তো কেউ বেগুনি পরে। এটা মানুষের অধিকার। বিজেপি রাজ্যগুলোতে কি করছে? ডিম খাওয়া বন্ধ, সব দোকান ভেঙে দিয়েছে, ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছে। ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে। আমাদের এখানে দেখুন, আপনি কি খাবেন আপনার ব্যাপার। আপনি শাক ভাত খাবেন, না আপনি দুধ ভাত খাবেন, না আপনি মাছ ভাত খাবেন, এটা আপনার অধিকার। আপনি সালোয়ার কামিজ পরবেন, না আপনি শাড়ি পরবেন, না আপনি প্যান্ট জামা পরবেন, না আপনি মাথায় ওড়না দেবেন, না আপনি লুঙ্গি পরবেন, না আপনি পায়জামা পরবেন। আপনাদের নিজস্ব অধিকার, এ অধিকার কেউ কখনো কাটতে পারেন না। তা সত্ত্বেও মনে রাখবেন, এরা এইসব কাজগুলো করছে। ইলেকশনের আগে বলবে এবার কিন্তু ওদের বাজেট হবে না, আমাদের হবে। ইলেকশন ইয়ারে ভোট অন অ্যাকাউন্ট হয়, তাতেও দেখবেন মিথ্যে কথা বলবে। हम चावल देंगे, हम टाका देंगे, फिर 15 लाख रुपया करके देंगे, और चुनाव चला जाने का बाद वो लोग ही चला जाएंगे, तो देंगे कैसे? हम लोग तो रहेंगे, हम लोग तो देंगे, हमारा देना तो चालू है, हमारा देना चालू रहेगा। মনে রাখবেন, আমরা যা করছি সেগুলো করে যাব। রায়গঞ্জে সরকারি মেডিকেল কলেজ হয়েছে, ইসলামপুরে মাল্টি সুপার হসপিটাল হয়েছে, এরকম অনেকগুলো স্কুল কলেজ, অনেক কিছু। ইসলামপুর নতুন পুলিশ জেলা, সব কিছু হয়েছে। কালিয়াগঞ্জে মেগা কার্পেট ক্লাস্টার হয়েছে। রাজ্য সরকার ঠিক কি কি উন্নয়ন করেছেন সেই বিষয়গুলোর বিশাল একটা লম্বা তালিকা বলেছেন মুখ্যমন্ত্রী আজকে, এবং সেই বিষয়গুলো তুলে ধরেছেন সমবেত জনগণের সামনে। প্রশাসনিক সভা এবং তারপর প্রকাশ্য জনসভা। এই প্রকাশ্য জনসভা সুকান্ত মজুমদারও করেছেন বালুরঘাটে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে আমরা যে প্রসঙ্গটায় কথা বলছিলাম সেই প্রসঙ্গের বাইরেও আরও কিছু ঘটনা ঘটে চলেছে। সেই ঘটনাগুলোতে আমরা আসবো পরবর্তীতে। আপাতত 2 মিনিটের যে আনইন্টারাপ্টেড পর্ব, সেই পর্ব শুরু করব। কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বললেন সেই ছোট্ট অংশটুকু একটুখানি শুনিয়ে নেবার চেষ্টা করবো আমাদের দর্শকদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, ইন্ডিয়ার ভবিষ্যৎ কি, দেশের ভবিষ্যৎ কি, বিজেপির ভবিষ্যৎ কি, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের ভবিষ্যৎ কি আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, বলবে সাধারণ মানুষ। গণতন্ত্রে এটাই নীতি, রীতিনীতি, ঐতিহ্য। ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বারে বারে আমাদের দলের যে অবস্থান, যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছি। সিট শেয়ারিং হয়নি, কার জন্য হয়নি এটা মানুষ দেখুক। আমরা তো চেয়েছিলাম যে সিট শেয়ারিং নিয়ে কথা হোক, আর ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে একটাই কোঅর্ডিনেশন কমিটির মিটিং ডাকা হয়েছিল,
যেদিনকে মিটিং ডাকা হয়েছিল সেদিনকে আমাকে ইডি সামন দিয়ে নোটিশ দিয়ে কলকাতায় ডেকে পাঠিয়েছিল, সেটাও আপনারা জানেন। সেই মিটিংয়ে আমার ইচ্ছা থাকার সত্ত্বেও আমি সশরীরে উপস্থিত হতে পারিনি। ইন্ডিয়া অ্যালায়েন্স কটা আসন পাবে, কোন আসনে কে লড়বে, কোথায় মানুষ কাকে জেতাবে, কোথায় মানুষ কাকে হারাবে, এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। মানুষ বলতে পারবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলতে পারবে না, এখানকার মুখ্যমন্ত্রীও বলতে পারবে না, কোনো সাংসদ বলতে পারবে না, কোনো বিধায়ক বলতে পারবে না, কোনো রাজ্যের মন্ত্রী বলতে পারবে না, কোনো কেন্দ্রের মন্ত্রী বলতে পারবে না, কোনো রাজ্যপাল বলতে পারবে না, রাষ্ট্রপতি বলতে পারবে না। তার কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষের উপর ছেড়ে দেওয়া হোক কোথায় কে জিতবে, মানুষ কাকে জেতালে মানুষের সুবিধা আর কাকে জেতালে মানুষের অসুবিধা, মানুষ স্বাধীন চেতা, নিজের সিদ্ধান্ত নিজে নিক। দেখুন, আমি আবার বলছি, আমরা যতবার মিটিং হয়েছে, এমনকি প্রথম বৈঠক যখন বিহারে হয়েছিল তখনও আমরা বলেছিলাম যে কে কোথায় লড়বে, ফার্স্ট স্টেপ তো সেটা ঠিক করা হোক। তারপরে আপনারা দেখলেন ব্যাঙ্গালোরে বৈঠক হলো। ব্যাঙ্গালোরে বৈঠকে খালি একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে দলের অ্যালায়েন্সের নাম কি হবে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রস্তাব ছিলেন। তারপরে যে মিটিংগুলো হয়েছে, বোম্বেতে হয়েছে, দিল্লিতে হয়েছে, আমরা বারে বারে বলেছি যে কে কোথায় লড়বে সেটা আপনারা ঠিক করুন, বসে আলোচনার মাধ্যমেই তো সেটা মিটবে। আপনারা কি গত 6 মাসে দেখেছেন কোন রাজনৈতিক দলের তরফ থেকে, বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। 6 মাসের মধ্যে কংগ্রেসের কোন নেতৃত্ব, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোন নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেনি? এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোন প্রদেশের নেতা বলতে পেরেছে যে আমরা চাই তৃণমূল আমাদের সাথে এসে কথা বলুক, বা তৃণমূলের কোনো প্রতিনিধি যায়নি? এই 6 মাসে আপনারা দেখুন কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব কতবার তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, কতবার তৃণমূলকে করে, কতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, আর কতবার বিজেপি নেতাদের করেছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে, বিজেপির ট্রোজান হর্স কে। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের, সবকিছু ফুটেজ আর্কাইভে রয়েছে, আমার বলার দরকার নেই, আপনাদের কাছে সব রেকর্ড রয়েছে। গত 6 মাস মানে 7 মাস, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 210 দিন। এক মাসে যদি 30 দিন থাকে, 7 মাসে 210 দিন। কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব বিজেপিকে কটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করেছে। এই যে মানুষের 100 দিনের টাকা বন্ধ, কটা সাংবাদিক বৈঠক করেছে, কটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে এই 22 লক্ষ লোকের পারিশ্রমিক আপনি জোর জবরদস্তি গায়ের জোরে আটকে রাখতে পারেন না, ছাড়ুন। এই 210 দিনে অধীর চৌধুরী কবার বৈঠক করে বলেছে যে বাংলার প্রতি নরেন্দ্র মোদী, তার সরকার, বিজেপির সরকার যে লাঞ্ছনা করছে, যে বঞ্চনা করছে, যে নিপীড়ন, যেভাবে বাংলার মানুষকে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত করে রাখছে খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, কবার ধিক্কার জানিয়েছে। প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে মানে একদিকে যেমন কংগ্রেসের জোট সঙ্গী হিসেবে যাদের ভাবছিলেন সুস্মিতাদিরা, তারা সকলেই ইতিমধ্যে একা একা লড়বার কথা ভাবছেন, আবার কেউ কেউ মুখও খুলছেন। উত্তরপ্রদেশের ঘটনাটাই ধরুন, 16টি আসনে ইতিমধ্যে একতরফা প্রার্থী ঘোষণা করে দিয়েছেন অখিলেশ সিং যাদব। সুতরাং সত্যি সত্যি বিষয়টা বেশ খানিকটা, মানে জোটের বিষয়টা বেশ খানিকটা এই মুহূর্তে ভোলাটাইল হয়ে যাচ্ছে। কি ভোটের পরে কে কি করবেন সেটা কেউই জানেন না, নানান রকম সমীকরণ তখন শুরু হয়ে যাবে। আমি শুরু করব 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বটা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। শান্তময় যে বক্তব্য শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুটি বক্তব্য, মমতার একটি, অভিষেকের একটি, আমার খুব সিগনিফিকেন্ট মনে হলো। মমতা বললেন আমরা যা করছি সেটা করে যাব,
খুব সিগনিফিকেন্ট কথা, আমরা যা করছি সেটা করে যাব। অর্থাৎ জ্যোতিপ্রিয়রা যেরকম রেশন দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছেন, তারপর জেলে যাচ্ছেন, তারপর দিনের পর দিন বেল পাচ্ছেন না, জ্যোতিপ্রিয়রা যেটা করছেন দলের নেতারা সেটা করে যাবেন। শেখ শাহজাহানরা যেভাবে ইডির ওপর আক্রমণ হানছেন, মানে তার উস্কানিতেই আক্রমণ হচ্ছে এবং তারপর তিনি অধরা হয়ে যাচ্ছেন, সেটাও তারা চালিয়ে যাবেন। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যেরকম 50 কোটি টাকা পাওয়া যাচ্ছে, এটাও তারা চালিয়ে যাবেন, নেতাদের বিচার চলতে থাকবে। মমতা খুব স্পষ্ট করে দিলেন, আমরা যা করছি ভালো করছি, খারাপ করছি, করে যাব। অভিষেকের বক্তব্যে শান্তম, যেটা আমি বুঝলাম, ওনার মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব আমি দেখতে পেলাম। উনি মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী একসময় বলতেন 42-42 আমরা প্রত্যেকটা আসন জিতবো, অভিষেক বলছেন কটা আসনে জিতবো সেটা মানুষ ঠিক করবেন, ইন্ডিয়া অ্যালায়েন্স কততে জিতবে আমরা জানি না। আর কোথাও মনে হলো অভিষেকের আক্রমণের লক্ষ্যটা কিন্তু জাতীয় কংগ্রেস অনেক বেশি, বিজেপি অনেক কম, এটাও যেন কেন মনে হলো। তাই এবার আমি কখনোই বলছি না অভিষেক নীতিশ কুমারের মতো মানে জোট ছেড়ে বিজেপির দিকে হাত মেলাচ্ছেন, আমি একথা কখনোই বলছি না, কিন্তু মানে কোথাও একটু খটকা লাগছে। কারণ যেহেতু খটকা এই কারণে লাগছে, দু ধরনের বক্তব্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যা করছি সেটা করে যাব, আর অভিষেক অন্যদিকে শেখ শাহজাহানের ভূমিকাকেও খুব একটা সমর্থন করেন না বলে শোনা যায়। এবং কালকেও যে ব্যারাকপুরে পুলিশ আক্রমণ করেছে, বিরোধী দলের কর্মীদের, নেতাদের, পুরুষ পুলিশ মহিলাদের উপর আক্রমণ করেছে কালকে, তো এই ঘটনাগুলোকে অভিষেক কিন্তু সমালোচনা করছেন। তো এই সমালোচনা কোন দিকে ইঙ্গিত বহন করছে? একটা কি বিভাজন হচ্ছে তৃণমূলের মধ্যে, মমতা পন্থী তৃণমূল, অভিষেক পন্থী তৃণমূল? তৃণমূলের একটা অংশই কি মনে করছে এই দুর্নীতি, এই ব্যভিচার, এই পুলিশের কার্যত তৃণমূলের ক্যাডারের মতো ব্যবহার, এটা মেনে নেওয়া যায় না? এটা কিন্তু বোঝা যাচ্ছে না, মানুষের মধ্যে সংশয় কিন্তু বাড়ছে। ইডি সিবিআই এর দিকেও অবশ্যই নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যেরকমটা বললেন, সেই সঙ্গে সঙ্গে ইডি সিবিআই এর দিকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার আঙুল তুলেছেন। সেই ইডি সিবিআই এর দিকে আঙুল অনেকেই তুলছেন, সেই বিষয়গুলো নিয়ে পরে আসবো, কিন্তু তার আগে আমি 2 মিনিট আনইন্টারাপ্টেড সুস্মিতাদির বক্তব্য শুনতে চাইছি। সুস্মিতা বিশ্বাস। দেখুন, অভিষেক ব্যানার্জির বক্তব্যটা শুনলাম, মমতা ব্যানার্জির বক্তব্যটাও শুনলাম। মমতা ব্যানার্জির বক্তব্য তো নীলাদিদা বললেনই, যা করছেন তা উনি করে যাবেন, ঠিক আছে, ওয়েল, খুব ভালো কথা, উনি করে যাক, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেটা নীলাদিদা বললেন এটা একটু সঠিক কথা। যতটা না উনি বিজেপিকে আক্রমণ করলেন, তার থেকে পুরোটাই তার বক্তব্যের আদ্যপ্রান্ত কিন্তু কংগ্রেসকে আক্রমণ করলেন এবং কংগ্রেসের প্রতি আক্রমণাত্মক সুর। এবং সত্যি কথা বলতে মানে শুধু অভিষেক ব্যানার্জি যে মানে ওই কথায় আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মানে ওই মানে স্যান্ডো গেঞ্জির যেমন পকেট হয় না সেরকম আর কি, যে সর্বভারতীয় দলটাই নেই, অথচ সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছে। তা যাই হোক, এবার সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কিন্তু উনি শুধু ডায়মন্ড হারবার মডেল নিয়েই কথা বলছেন, উনি শুধু ডায়মন্ড হারবারকে নিয়ে কথা বলছেন, ডায়মন্ড হারবারের বাইরে কিন্তু বেরোচ্ছেন না। কিছুদিন আগে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন যে আমি এই দলের আর কোনো ব্যাপারে থাকবো না, আমি শুধু আমার ডায়মন্ড হারবার নিয়েই কথা বলবো। এই জায়গায় কোথায় যেন একটা খটকা যেন লাগছে, মানে আর ভাসানো, যেটা আমরা সবসময় বলি যে গণদেবতার উপরে ভরসা রাখতে হবে, মানুষের জনগণের রায়ের উপর ভরসা রাখতে হবে। তৃণমূলের কারোর মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে এই কথাটা শুনিনি যে জনগণের ভোটের আগে ভোটের উপর ভরসা রাখতে হবে। তারা টোটালটাই খুব কনফিডেন্সের সাথে বলতো, যেই কনফিডেন্সটা আজকে পাওয়া যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলবার সেই কথাটা বলি। উনি বললেন এই 7 মাসে কোনো আলোচনা আমাদের সাথে হয়নি। কোনো আলোচনা যদি আমাদের সাথে না হয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি করে বললেন আমরা 2টো সিট আমাদেরকে দিতে চেয়েছিল, আমরা 8টা 10টা চেয়েছি, এই কথাগুলো কোথায় হলো? আকাশে হঠাৎ করে মানে অন্তর্যামী হয়ে কেউ বললো? যদি আলোচনা না হয়ে থাকে নিশ্চয়ই তার মানে কোনো আলোচনা হয়েছে। ইডি সিবিআই নিয়ে আমরা সমালোচনা করি, ইডি সিবিআই এর যদি আপনারা চুরি না করতেন, মানুষ কোটি কোটি টাকা না দেখতে পারতো, তাহলে তো ইডি সিবিআই এর তদন্তের উপরে ব্যাপার থাকতো, তদন্ত করলেও কিছু করতে পারতো না। দেখুন এখনো ওরা হেমন্ত সোরেন, তারপরে আপনার কি বলে বিভিন্ন জনকে, এখানে কেজরিওয়াল, সবাইকে ব্যতিব্যস্ত করছে। ইডি সিবিআই করছে না কি করছে, কিন্তু যদি আপনাদের সেই কনফিডেন্স থাকে আপনারা অন্যায় করেননি, তাহলে কিছু করবে না। একটু বলতে দিতে হবে শান্তমদা, 1 সেকেন্ড একটু বলবো। আর হচ্ছে যে কথাটা উনি বললেন যে আমরা অধীর চৌধুরী, আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী কখনোই বলেনি কেন কেন্দ্র রাজ্যকে বঞ্চিত করবে। আরে কেন্দ্র রাজ্যকে বঞ্চিত করা নিয়ে আমরা অনেকবার বলেছি। আমরা বলেছি যদি আপনাদের পাওনা ন্যায্য হয় আপনারা ইউসি দিয়ে দিন, তারপরেও যদি কেন্দ্রীয় সরকার আপনাদের টাকা না ছাড়ে, অন্যান্য রাজ্য তো অন্য সরকার আছে সেখানে তো টাকা পাচ্ছে
তারা। সেই জায়গায় যদি আপনাদের টাকা না ছাড়ে, অধীর চৌধুরী বলেছিল আমি দাঁড়িয়ে সংসদে লড়াই করব আপনাদের হয়ে, আর সংসদের সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি গতবার সংসদে বলেছেন তাদের প্রাপ্যের কথা, একবার তিনি বলুন তো মুখে হাত দিয়ে জোর করে। আর আমাদের যে কথা আজকে বলছে আমরা সমালোচনা করছি, আজকে আমাদের রাহুল গান্ধী এসছে, তার লাঞ্চ করার জায়গাটাকে পর্যন্ত সার্কিট হাউসটাকে ছাড়লো না, পারমিশন দিল না, তার রাত্রিবেলা স্টেডিয়ামে থাকবে তার পারমিশনটুকু দিল না। আমি তো তৃণমূলকে ধিক্কার জানাই। আরে আপনারা যে, আমরা যে বলি আপনারা বিজেপির বি টিম, আপনারা সত্যিই বিজেপির বি টিম, আপনারা কংগ্রেসকে ভারতবর্ষ থেকে শেষ করতে এসেছেন, ভারতবর্ষ থেকে না, বাংলা থেকে, মানে ভারতবর্ষে আপনাদের কোথাও কোনো বেশ 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 আমার মনে হয় নানান রকম মন্তব্য অনেকটাই প্রভাবিত করেছে আর কি সুস্মিতা দিকে, কিন্তু এই মানে ভারতবর্ষ থেকে কংগ্রেসকে নিশ্চিহ্ন করতে ভারতীয় জনতা পার্টি এসছে এরকম একটা কথা তো প্রচলিত আছে, বিজেপির নেতারাই সেরকমটা বলেন আর কি, কংগ্রেস মুক্ত ভারতের কথা। কিন্তু বিষয়টা হচ্ছে না সেরকমটা নয়, আদতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম বিবৃতি বোধহয় দেননি, এটা ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় না, একনাথ ব্যানার্জি হয়ে যায় দেখুন। এক মিনিট সুস্মিতা বিশ্বাস, এক মিনিট। সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন আমি ডায়মন্ড হারবারের বাইরে বেরোতে চাই না, আর সেটাই কিভাবে যেন বিবৃতি হয়ে গিয়েছে আর কি। এরকম হয় অনেক সময়, স্বতঃসিদ্ধ হয়ে যায় রাজনীতিতে এরকম বিষয়গুলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গে যা করছি আমরা করে যাব বলেছেন, সেটা হচ্ছে যে যে উন্নয়নের কথা তারা ভাবছেন সেই উন্নয়নের কথা তারা চালিয়ে যাবেন। এই প্রসঙ্গেই বলতে চেয়েছিলেন নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। অবশ্য অন্যরকম ভাবে সেটির ব্যাখ্যা করেছেন। আমি রঞ্জনের কাছে যাব, রঞ্জনের 2 মিনিটে যাব অবশ্যই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, খুব সত্যি কথা, যে রাজ্য পুলিশ এবং সিবিআই তারা দুয়ে মিলে এই মুহূর্তে তদন্ত চালিয়ে যাচ্ছে, তাও 25 দিন হয়ে গেল এখনো শেখ শাহজাহান ধরা পড়লেন না। এটা সত্যি সত্যি আমি এরকম কোনো ভবিষ্যৎবাণী করতে রাজি নই, কিন্তু আজকে একজন স্টলওয়ার্ড নেতা তৃণমূল কংগ্রেসের তিনি বলেছেন যে অনেক স্বাধীনতা সংগ্রামী কেউ ধরতে পারেনি পুলিশ। সৌমদীপ চট্টোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামী বানিয়ে দিয়েছে শেখ শাহজাহানকে, স্বাধীনতা সংগ্রামীর সাথে শেখ শাহজাহানের তুলনা হচ্ছে, আমরা কোন রাজ্যে বাস করছি? এক মিনিট, এখনো ক্রস ডিসকাশন শুরু হয়নি সুস্মিতা দি, একটু উত্তেজনা প্রশমিত হবে, একটু চা খান, আমি ততক্ষণ রঞ্জনের কথা শুনে নিই। অভিষেক ব্যানার্জির কথা শুনে আর আমি বুঝতে পেরেছি উত্তেজিত হয়ে পড়েছেন। রঞ্জন বিশ্বাস, 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, শুভ সন্ধ্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে আক্রমণ করলেন, কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন। যে বালুরঘাটে বিজেপির সাংসদ রয়েছেন আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়, এবং আগামী দিনে বালুরঘাট আবার বিজেপি জয়যুক্ত হবে সেরকম একটা আভাস রয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবারের ডায়মন্ড উনি বলেছেন যে নবীন প্রবীণ দ্বন্দ্বতে দলের অভ্যন্তরে ক্ষোভ প্রকাশ করেছেন যে তিনি ডায়মন্ড হারবারেরই ডায়মন্ড থাকবে, পশ্চিমবঙ্গের আর ডায়মন্ড হবেন না। তো উনি ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে প্রেস ব্রিফ করেছে, মিডিয়া ব্রিফিং করেছে, এবং সেখানে সরাসরি নাম না করে যে তীর নিক্ষেপ করেছে সেই তীর হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। এখন এই যে ইন্ডিয়া জোটের কনসেপ্টটা যেটা ঘোরপাক খাচ্ছিল, আপনারা বললেন না, দেখা যাচ্ছে নীতিশ কুমারও ছেড়ে বেরিয়ে এসছে আরজেডি কংগ্রেস ছেড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় 42-এ ঠিক 5 বছর আগে 42টা আসনে জয়যুক্ত হওয়ার কথা বলছিলেন, আজকে ফিলোসফিক্যাল হয়ে গেছে অভিষেক ব্যানার্জি। কোথাও একটা লো অন কনফিডেন্স দেখা যাচ্ছে যে বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল বলছে। এই লো অন কনফিডেন্সটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। তার কারণ অভিষেক ব্যানার্জি বুঝতে পেরে গেছে বা তৃণমূল কংগ্রেসও বুঝতে পেরে গেছে যে মোমেন্টাম নিয়ে, যে এনার্জি নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হয়েছিল, যে মোমেন্টাম বা যে এনার্জি নিয়ে অভিষেক ব্যানার্জি ত্রিপুরাতে গিয়েছিল, সেখানে হাজার হাজার কোটি টাকা খরচা করে কংগ্রেসের নেতাদেরকে পারচেস করেছিল, গোয়ায় গিয়েছিল, গোয়ায় কংগ্রেসের এক্স সিএম কে পারচেস করেছিল, বিহারে গিয়েছিল, সেখানে পবন কুমার থেকে শুরু করে প্রশান্ত কিশোর তারা জেডিইউর সাংসদ ছিলেন তাদেরকে পারচেস করেছিল, আসামে সুস্মিতা দেবকে পারচেস করেছিল, তারপরও কোনো নিট রেজাল্ট আসেনি। তারপর কি হয়েছে, একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব বলে চালানো হয়েছিল যে 2024 সালের ইলেকশনের পার্সপেক্টিভে যদি এই ইন্ডিয়ার জোটটা গাঢ় হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে এবং অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের রাজ তার হাতে তুলে দেওয়া হবে, কিন্তু কোনোটাই ফুলফিল হয়নি। যার ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। তার বক্তব্যের মাধ্যমে তিনি বলছেন বিজেপি রাজ্যে ডিম খেতে দেওয়া হয় না, মাছ খেতে দেওয়া হয় না। তার কারণ উনি স্পষ্ট দেখতে পাচ্ছে 2024 সালের ইলেকশনের নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হবে সেদিন তৃণমূল কংগ্রেস অশ্বডিম্ব হবে।
ডিম খেতে দেওয়া হয় না, মাছ খেতে দেওয়া হয় না বলে সেই মুসলিম মাইনরিটিদের একটা ভয় ভীতি দেখানোর চেষ্টা হচ্ছে। এরপর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো করে থাকে আর কি নির্বাচন আসবে, তারপর মাথা ভাঙা পা ভাঙা আসবে, তারপর ডবল ডবল চাকরি আসবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্টিনিউয়াসলি কংগ্রেস এবং সিপিএম কে অ্যাটাক করবে। কংগ্রেস সিপিএম আবার বিজেপি কে তৃণমূলকে এক করে বিজেমূল তথ্য বলে চালানোর চেষ্টা করবে। এগুলো বাংলার মানুষ দেখে দেখে অভ্যস্ত। খুব সুতরাং জটিল আমরা ছবি। বলছি আমাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার। আমরা ভারতবর্ষের 543টা আসনে যেখানে যেখানে আমাদের অ্যালায়েন্স নিয়ে আমরা এককভাবে লড়াই করবো, এবং পশ্চিমবঙ্গে 42টা আসনে আমরা এককভাবে লড়াই করবো। বেশ, আমি রঞ্জনের কথায় আসবো অবশ্যই পরে ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু তার আগে জয়দেব ঘরের কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। এতক্ষণ চুপ ছিলেন, এবার সরব হওয়ার পালা। জয়দেব। জোট রাজনীতির খুব পুরনো ইতিহাস যদি আমি না ঘাঁটি, খুব সাম্প্রতিক যদি দেখি, যখন শাসক দল বামফ্রন্টে সিপিআইএম ছিল, তখন তার শরিক দলগুলো কিন্তু কথা মেনে চলতো, মানে অন্তত গুরুত্ব দিত সিপিআইএম কে। কিন্তু যখন দেখলাম যে সিপিআইএম লেফট ফ্রন্টের থেকে তারা আজকে শাসক দলে নেই, এখন কিন্তু খুব একটা গুরুত্ব সিপিআইএম কে বাকি বাম শরিক দলগুলো দেয় না। বিজেপিরও ঠিক, এনডিএ যখন ক্ষমতায় ছিল তখন বিজেপিকে খুব বেশি প্রাধান্য দিত, কিন্তু যখন বাজপেয়ীর পরে উনি হেরে গেছিলেন তখন কিন্তু এনডিএর শরিক দলগুলো খুব বেশি পাত্তা বিজেপিকে দিত না বা কেয়ার করতো না, যার জন্য শিরোমণি অকালি দল এবং আরো অন্যান্য ছোট ছোট দল বিজেপিকে পরিত্যাগ করেছে। এবারে আছি ইউপিএ 1, ইউপিএ 2, যে দুটো জোট ছিল সেই সময় কংগ্রেস জিতছিল, ক্ষমতায় ছিল, সবাই মান্যিগণ্যি করছিল। এখন ব্যাপারটা হচ্ছে কংগ্রেস তো নিজের পায়ে নিজে কুড়ুলটা মেরেছিল যখন এই আঞ্চলিক দলগুলোকে জন্ম হতে দিয়েছিল বিভিন্ন রাজ্যে রাজ্যে। কংগ্রেসের ওপর ক্ষোভের প্রকাশেই তো এই সমস্ত ছোট ছোট রাজনৈতিক দলগুলো জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে হোক বা বাকি নেতৃত্বে বিভিন্ন অঞ্চলে মানে বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছিল। কংগ্রেস তাদের তখন সমূলে বিনাশ করেনি। কংগ্রেস দিল্লিতে বসে দিল্লির রাজনীতিটা করছিল এবং দিল্লিতে বসে ক্ষীর খাচ্ছিল, ভাবছিল সারা ভারত তাদের হাতে আছে। বিভিন্ন আঞ্চলিক দলগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। বিজেপি যেটা এখন থেকে রোখার চেষ্টা করছে যাতে না কোনো আঞ্চলিক দলও বাড়তে পারে। তো বিজেপি সাংগঠনিকভাবে কংগ্রেসের থেকে শিক্ষা নিয়েছে যে আঞ্চলিক দলগুলোকেও খর্ব করতে হবে এবং ভারতবর্ষ থেকে কংগ্রেসকে মুক্ত করতে হবে। কিন্তু কংগ্রেস, জনসংঘ বা হিন্দু মহাসভা এদেরকে বা স্বয়ংসেবক সংঘ এদেরকে দাবিয়েছিল, কিন্তু বাকি আঞ্চলিক দলগুলোকে দাবাতে পারে। সেই জন্য বাকি আঞ্চলিক দলগুলো আজকে কংগ্রেসের ওপর অনেক ভারী হয়ে গেছে। এখানে একটাই বলার বিষয়, বাকি আঞ্চলিক দলগুলো যদি সাহস করে একলা চলো নীতি নিতে পারে, বিজেপি যদি একলা চলো নীতি নিতে পারে, কংগ্রেসের কি দায় থেকেছে? কংগ্রেস নিজে হীনমন্যতায় আত্মবিশ্বাসে ভুগছে। কংগ্রেসও কলার তুলে 200 থেকে 250 আসন জিতে বা 200 আসন জিতে চলে আসুক না, বাকি আঞ্চলিক দলগুলো সুসুর করে কংগ্রেসের কাছে চলে যাবে। কিন্তু কংগ্রেসের মধ্যে সেই কনফিডেন্সটা নেই, তাই একে তেল দিচ্ছে, ওকে তেল দিচ্ছে, তাকে তেল দিচ্ছে, কোনো দরকার নেই। কোনো দল কংগ্রেসকে তেল দিচ্ছে না, কংগ্রেসেরও কোনো দলকে তেল দেওয়ার দরকার নেই। কলার সোজা করো, বুকের ছাতি চওড়া করো, মাঠে নামো, 200 আসন মোদিকে হারিয়ে জিতে এসো, বাকি আঞ্চলিক দল কংগ্রেসের কাছে বর্ষতা স্বীকার করো। বেশ বেশ, কিন্তু সেটা কি সম্ভব হবে নাকি সেই বিষয়ে সংশয় থেকে যাচ্ছে? 543টি আসন বিভিন্ন রাজ্যের, সেই 543টি আসনের সবকটিতে কংগ্রেস কি প্রার্থী দিতে পারবে, নাকি আঞ্চলিক দলগুলোর ওপরেই তাদেরকে এখন আপাতত ভরসা রাখতে হবে, যদিও এখন না হাত ধরে পরে হাত ধরতে পারে এই আশ্বাসে? কালকে একটা নিউজ পড়ছিলাম যে 153টা লোকসভা আসন শুধুমাত্র জঙ্গল এবং জঙ্গলের অধিকারের উপর নির্ভর করে বারবার আসবে। তো কংগ্রেসের তরফ থেকে সেই অ্যাড্রেসটা যদি আসে তো 150 আসন কংগ্রেসের পকেটে। ইতিমধ্যে এরকম অনেক হিসাব থাকবে, ইমোশনালের থেকে হার্ডকোর পলিটিক্স, এরকম অনেক হিসাব থাকবে, ইমোশনাল পলিটিক্স করছে, রাইট, এরকম অনেক হিসাব থাকবে। কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, অন্যদিকে জেডিইউ তো একেবারে সম্পূর্ণ বিপরীত মেরুতে চলে গিয়েছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির হাত ধরেছে। এদিকে আবার সমাজবাদী পার্টি, এমনিতেও বিএসপি যেটি মায়াবতীর দল, সেই দলটিও সুশ্রী মায়াবতীর দল, সেই দলটিও খানিকটা প্রো বিজেপি, সুতরাং সেদিকেই থাকবেন হয়তো তারা। আরও যে সমস্ত ছোট ছোট দলগুলো আছে সেই দলগুলো ঠিক কী করবে সেটা অবশ্য জানা নেই এই মুহূর্তে। টার্গেট এই মুহূর্তে আরজেডি এবং জেএমএমও, অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। হেমন্ত সোরেন এবং লালু প্রসাদ যাদব
তাদের দুজনকেই কিন্তু বেশ খানিকটা ইডির ঝক্কি সামলাতে হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল এজেন্সির ঝক্কি সামলাতে হচ্ছে। তাহলে কি তারাও টার্গেটে রয়েছেন এই মুহূর্তে? এই প্রশ্নটা রেখেই একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাবো আমার অতিথিদের, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘর, রঞ্জন বিশ্বাস এবং সুস্মিতা বিশ্বাসকে আরও একবার স্বাগত। আমরা আলোচনার যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা আনইন্টারাপ্টেড পর্ব ছেড়ে এবার ক্রস ডিসকাশনে ঢুকতে হবে। তবে তার আগে একটুখানি মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমি কেন বললাম যে হেমন্ত সোরেন, লালু প্রসাদ যাদব এরা টার্গেট। হেমন্ত সোরেনের বাড়িতে, অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি, জেএমএম নেতা, তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গতকালই বাজেয়াপ্ত করেছে। গতকাল সকাল থেকেই তার দিল্লির বাড়িতে শুরু হয় এই অভিযান, এবং সেই অভিযানে বেশ কিছু নথিপত্রও পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে এরকমটাই। এর আগে মনে করিয়ে দিই যে ইডি 9 বার তলব করেছিল, 9 বার তলব করেছিল হেমন্ত সোরেনকে, কিন্তু কোনোবারই তিনি যাননি। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যে ঠিক কোথায় রয়েছেন সেটাও অবশ্য জানা যাচ্ছে না। অন্যদিকে লালু প্রসাদ যাদব, তাকে 9 ঘন্টা ধরে জেরা করেছে ইডি। জমির বিনিময়ে রেলে চাকরি, এই বিষয়ে মানে 2004 থেকে 2009 মধ্যে ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তাকে টার্গেট করা হয়েছে এবার, এবং ভোটের আগেই তার বাড়িতে সোমবার তাকে ডেকে পাঠানো হয়, লালু প্রসাদ যাদবকে ডেকে পাঠানো হয় পাটনায় ইডি দপ্তরে, এবং সেখানে প্রায় 9 ঘন্টা ধরে টানা জেরা করা হয়। রাত্রিবেলায় তাকে ছাড়া হয়েছে। বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করে দিয়েছেন। গতকাল সেই বক্তব্য আপনি শুনেছেন আপনারা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ইডি সিবিআইকে তীর নিক্ষেপ করতে ছাড়েননি। অর্থাৎ বিরোধীরা বলতে শুরু করে দিয়েছেন যে এইভাবে এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে তাদেরকেও কাছে টানার চেষ্টা হতে পারে, সেরকম একটা সম্ভাবনার কথা বা বিরোধীদের তরফে আশঙ্কার কথা কি উঠে আসছে। আমি অবশ্যই জয়দেব ঘরকে দিয়ে শুরু করব। জয়দেব। না দেখুন, এটা তো আজকে সত্য, শাশ্বত সত্য। বিজেপি মানে হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুভেন্দু অধিকারী থেকে অজিত পাওয়ার থেকে মানে এই নাম শেষ হবে না, সবাইকে ইডি সিবিআই এর ভয় দেখিয়েই তো অন্য দল থেকে ভাঙিয়ে আজকে বিজেপি দলে এনেছে। যে বিজেপি পার্টি অফিসে তোয়ালে মুড়ে টাকা নিতে দেখিয়েছিল শুভেন্দু অধিকারীকে, তাকেই আজকে মধ্যমণি করে তুলেছে বিজেপি এবং বিজেপির দলনেতা, বিরোধী দলনেতা। হেমন্ত বিশ্ব শর্মা, অমিত শাহ যাকে বলেছিলেন মানে একেবারে দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত, সাংবাদিক বৈঠকে যখন পুনরায় তাকে জিজ্ঞেস করা হয় হেমন্ত বিশ্ব শর্মা এখন কিরকম, উনি বললেন সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, এরকম প্রশ্ন করবেন না। তো যত দুর্নীতিবাজ এক হও, তারা সবাই বিজেপির আশ্রয়ে গিয়ে নিজেদেরকে বাঁচিয়েছে। এবং এটা আজকে সত্যি, যারা দুর্নীতি করেনি তাদেরকে মিথ্যা মামলায় পর্যন্ত ফাঁসিয়েছে। আজকে মদন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উড়িষ্যায় তুলে নিয়ে চলে গেছিল, আজকে তারা বেকসুর খালাস হয়ে সদর্পে স্বমহিমায় ঘুরে বেড়াচ্ছে। মদন মিত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি ধরা পড়েছে বা তাদের প্রমাণ হয়েছে? আপনাকে শুধু একটা কথা বলে দিই, আগামী দিনে অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ চ্যাটার্জি এরাও বেকসুর খালাস হয়ে সমাজে স্বমহিমায় ফিরে আসবে। তার মানে সেন্ট্রাল এজেন্সি ব্যর্থ হবে, প্রমাণ করতে পারবে না। রাইট বলছেন, সেন্ট্রাল এজেন্সি ব্যর্থ হবে। কে ভাঙার জন্য এদেরকে জেলে পুরে রেখেছে, যাতে সংগঠনটা রঞ্জন বিশ্বাস কাউন্টার রঞ্জন বিশ্বাস। দেখুন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যিনি নেতা মানে শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন 9 বার সামন করেছে ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, একবারও আসেননি। লাস্ট 31 জানুয়ারি। এখন হেমন্ত সোরেন মিসিং, খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত লাস্ট যে নিউজ পাওয়া গেছে, উনি দিল্লিতে তার পার্টির যে এমএলএ আছে তাদের সঙ্গে কোর কমিটির বৈঠক করেছেন
এবং কিছু বড় লয়ার কপিল সিব্বাল থেকে শুরু করে অভিষেক মনু সিংভির সঙ্গে তিনি হয়তো আলোচনা করেছেন। রক্ষা কবচের জন্য তিনি দুবার সুপ্রিম কোর্টে গেছেন এবং দুবারই সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে হেমন্ত সোরেন যিনি একজন সিএম বা চিফ মিনিস্টার, নবার সামন করার পরও আসছেন না, তার মানে নিশ্চয়ই দুর্নীতির দায় যুক্ত, মানি লন্ডারিং কেসে যুক্ত, কোল মাইনিং থেকে শুরু করে ইলিগাল মাইনিং থেকে শুরু করে ল্যান্ড থেকে শুরু করে এই সমস্ত যে অভিযোগ আছে, তিনি যদি দোষী না হন বা তিনি যদি কোনো দোষ না করে থাকেন বা দুর্নীতি না করে থাকেন, তিনি ইডির সামনে যাবেন, এতে ভয়ের কি আছে? তিনি কেন আগে থেকে সুপ্রিম কোর্টে গেলেন রক্ষা কবচ চাইলেন? তার মানে উনিও বুঝতে পারছেন যে তিনি দুর্নীতি করেছেন এবং তার গ্রেপ্তারি সময়ের ব্যাপার। মানে একবার বা দুবার ইডির সামনে গেলেই হয়তো ইডির আধিকারিকরা যে তথ্য প্রমাণ আছে তার ভিত্তিতে তাকে কাউন্টার আনসার না দিতে পারলে তিনি হয়তো গ্রেপ্তার হতে পারেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বিজেপি শুরু থেকেই না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, নো টলারেন্স অন করাপশন। 2014 থেকে এখনো পর্যন্ত কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে। দেখুন কংগ্রেসের আমলে 2004 থেকে 2014 ইউপিএ 1 ইউপিএ 2 কয়লা কেলেঙ্কারি, 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, কমনওয়েলথ গেম কেলেঙ্কারি, কেলেঙ্কারি। আর ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2014 থেকে 2024 সাল পর্যন্ত সবকটা মিনিস্টার, কোথায় দুর্নীতি? একটা জায়গাও দুর্নীতি নেই। অর্থাৎ করাপশন যে নীতি বিজেপি নিয়েছে, নরেন্দ্র মোদীজি নিয়েছে, সেই দিকে এগিয়ে আসছে। আর ভারতীয় জনতা পার্টি অন্য আঞ্চলিক দলকে দুর্বল করার কোনো জায়গায় নেই। তার কারণ এই জয়দেব বাবুর কথা নিয়ে বলতে চাই যে এপিসেন্টার তৈরি হয়েছিল ইন্ডিয়া জোটে, সেই এপিসেন্টারটা ছিল কংগ্রেস। আজকে কংগ্রেসের দুর্বল, তো আঞ্চলিক দল কি করবে? সুতরাং ভারতীয় জনতা পার্টি যারা দুর্নীতি করেছে বা যারা মানুষকে ঠকিয়েছে, যারা বিভিন্ন ভাবে, সে অনুব্রত মন্ডল তিহার জেলে রয়েছে, ফিরে তো আসছে না। সে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য কেলেঙ্কারি, মিড ডে মিলের চাল চুরি করছে, সে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। জীবন কৃষ্ণ সাহা আসছে, পাঁচিলে উঠে গেছিল, মোবাইল ফেলে দিয়েছিল, কি এমন রয়েছে কোর্টে তার মোবাইলের মধ্যে? নিশ্চয়ই দুর্নীতি করেছে। আমরা তো অপেক্ষা করে রয়েছি রঞ্জন, আমরা অপেক্ষা করে রয়েছি জয়দেব, আমরা অপেক্ষা করে রয়েছি কবে ফলাফল প্রকাশ্যে আসবে। আমরা তো কেন্দ্রীয় এজেন্সি বেশ কিন্তু একটা যত দুর্নীতিবাদ তাদেরকে বিজেপিকে আশ্রয় দিয়েছে। বিজেপি হচ্ছে দুর্নীতিবাদদের আশ্রয়দাতা। ওটার নাম লোডশেডিং, মামলা চলছে। বেশ আমি আদালতে যে মামলা বিচারাধীন সেই মামলা নিয়ে কথা বলবো না, কিন্তু এই মুহূর্তে কিন্তু হেমন্ত সোরেনের খোঁজ পাওয়া গিয়েছে। তাকে একটি গাড়িতে চেপে রাঁচিতে নিজের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে এবং তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে কোথায় ছিলেন আপনি 30 ঘন্টা, খুঁজে পাওয়া যাচ্ছিল না আপনাকে। তিনি বিশেষ ঠিকানাটি জানিয়ে দিয়েছেন, বিশেষ ঠিকানাটি জানিয়ে দিয়েছেন রঞ্জন, বিশেষ ঠিকানাটি জানিয়ে দিয়েছেন। 1 মিনিট, হেমন্ত সোরেন, হ্যাঁ রাইট, হেমন্ত সোরেন বিশেষ ঠিকানাটি জানিয়ে দিয়েছেন, বলেছেন আপনাদের মনে ছিলাম। এটাই হচ্ছে একজন জনপ্রিয় নেতা তার রাজনৈতিক যে কেরিয়ার, সেই রাজনৈতিক কেরিয়ারকে ঠিক কিভাবে সামলান তার বোধহয় একটা উদাহরণ। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাবো। সুস্মিতা, দেখুন এইটা বিজেপি করে, এটা নতুনত্ব কিছু নেই। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাথে কংগ্রেসের ওখানে জোট রয়েছে, ওখানে সরকারটা চলছে, সরকারটা কি করে ফেলবে? আজকে কেজরিওয়াল রীতিমতো চিন্তায় দিল্লির সরকার কখন না পড়ে যায়। সবাই এখন চিন্তিত, বিরোধীদের এইভাবেই হ্যাকেল করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রঞ্জন যে বললো, কি করে বলে ওরা, কোনো লজ্জা নেই, শরম নেই, কিচ্ছু নেই, বলছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আরে খানে দুঙ্গার লোকদের নিয়ে গিয়ে আপনারা ভিড় জমিয়েছেন, খানে না খাউঙ্গা না খানে দুঙ্গা। আর ইউপিএ সরকারে 2004 থেকে 14 পর্যন্ত যেই দুটো সরকার ছিল, যে দুটো টার্ম ছিল, সেই দুটো টার্মে কোয়ালিশন সরকার ছিল, সেখানে সমস্ত দল অ্যালায়েন্স ছিল। সেখানে যে সমস্ত দলগুলো আজকে করেছে বিভিন্ন কেলেঙ্কারি, তাদেরকে কংগ্রেসের আমলেই ধরা হয়েছে। আজকে আপনি কানিবাদির কথা বলুন, আপনি কালমাদির কথা বলুন, আজকে আপনি এ রাজার কথা বলুন, এরকম প্রত্যেকে ধরা পড়েছে। ধরা পড়েনি তা না, লালু প্রসাদ যাদব সেই সময় গোখাদ্য কেলেঙ্কারিতে যখন অভিযুক্ত হলো, লালু প্রসাদ যাদব কংগ্রেসের সাথে জোটে ছিল, তার সত্ত্বেও তার শাস্তি হচ্ছে সে জেলে গেছে। কিন্তু আজকের দিনে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা জেলে যায় না, নারায়ণ রানে জেলে যায় না, শুভেন্দু অধিকারী জেলে যায় না, অজিত পাওয়ার জেলে যায় না। যেই অজিত পাওয়ারকে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিল, সেই অজিত পাওয়ারের কথা ভুলে গেছে। সেই বিজেপি বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে বিজেপি সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে একের পর এক কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, সবচেয়ে ধনীতম ব্যক্তি হয়ে উঠেছে আদানি। সারা
সারা ভারত বিশ্বের বুকে আজকে যেই আদানিকে তারা কর্পোরেটের হাতে আজকে মিনারেলস, অ্যাবান্ডেন্ট মিনারেলস আছে, যেই জায়গাটায় ওই পার্বত্য অঞ্চলে মণিপুরে কুকিরা বাস করে, সেই জায়গাটাকে তুলে দেওয়ার জন্য আজকে কুকি এবং মেইতেইদের মধ্যে যেই লড়াই, তাতে মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী নীরব, স্বরাষ্ট্রমন্ত্রী নীরব, একবারও যায়নি সেখানে, ভারতবর্ষের বাইরে সেটা, সেই জায়গায় ওই আদানির হাতে তুলে দেওয়ার জন্য সেই কৌশল চালিয়ে যাচ্ছে। আজকে একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেচে দিচ্ছে, রেল, ভেল, সেল সমস্ত বেচে দিচ্ছে। বলছেন আপনারা, সুস্মিতা দি আপনারা বলছেন, সুস্মিতা দি আপনারা বলছেন, সুস্মিতা দি আপনারা বলছেন বিরোধীরা বলছেন, কিন্তু আদতে বিরোধীরা ভয়ও পাচ্ছেন। এইরকম একটা বিরোধীরা বিজেপিকে ভয় পাচ্ছেন, বিরোধীরা বিজেপিকে ভয় পাচ্ছেন না, তাই তো? আমি সেই জায়গায়, হ্যাঁ বলুন। আপনি যখন বললেন না, আমি ঢুকেই কোথায় বেরিয়ে গেলাম, আমার কাছে মেসেজ আসলো ব্যাংকের, ইনফ্লেশন রেট এত বেড়ে গেছে, আমাদের মতো মধ্যবিত্তরা আমরা লোন করে ফ্ল্যাট কিনি, সেই ফ্ল্যাটের ইএমআই বেড়ে গেল, আবার ইএমআই বেড়ে গেল। আজকে জীবনদায়ী ওষুধ দাম বেড়ে যাচ্ছে, মানুষ খাবে কি আগামী দিনে? মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের জায়গা নেই, আর রামলালার মন্দির করে, রাম নাম করে, জাতি ভেদ করে তুমি গোবলায় ভোট ক্যারি করতে চাইছো। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, কোথাও কি এক মিনিট কোথাও কি এরকম বিষয়টাও আসছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি জয়দেব, যে আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই প্রশ্নটা নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বিরোধীরা প্রশ্ন তুলছেন, কংগ্রেস প্রশ্ন তুলছে, তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে, অন্যান্য বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে, কিন্তু সেই প্রশ্নের পিছনে কোথাও একটা ভীতিও কি কাজ করছে? সাহস, ভয় করি না, এই বিষয়গুলো বলছেন তারা, কিন্তু কোথাও এজেন্সি দিয়ে তাদেরকে হেকল করা হতে পারে, এই ভয়টাও তারা পাচ্ছেন। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। আচ্ছা শান্তম, ধরুন সুস্মিতা দির পেছনে এজেন্সি লাগলো, সুস্মিতা দি কি ভয় পাবেন? ভয় পাবেন না, কারণ উনি সৎ মানুষ। এজেন্সি আসতেই পারে, এজেন্সিকে ব্যবহার আগেও করা হয়েছে, ভবিষ্যতেও করা হতে পারে, কিন্তু এজেন্সিকে তারাই ভয় পাবেন যারা দুর্নীতিগ্রস্ত, তারাই পালিয়ে বেড়াবেন যাদের দুর্নীতি আছে। হেমন্ত সোরেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কেন পালিয়ে বেড়াচ্ছিলেন? কেন শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন? শেখ শাহজাহান কেন ইডির মুখোমুখি হতে তারা হাত পা কাঁপছে? বুঝে যাচ্ছে না। সুস্মিতাদিকে আমি ধন্যবাদ জানাবো, উনি সে আমাদের মনে করিয়ে দিলেন লালু প্রসাদ যাদব, তিনি মধ্যমণি আছে ইন্ডিয়া জোটের, তিনি চারা কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে জেলে গেছেন। অর্থাৎ যে মানুষটা প্রমাণিতভাবে দুর্নীতিগ্রস্ত, কংগ্রেস আমলেই প্রমাণিত, তার সাথেও হাত মেলাতে ইন্ডিয়া জোটের কোনো দ্বিধা নেই। এই দ্বিধা নেই বলেই নীতিশ কুমার, যাদের একটা স্বচ্ছ ভাবমূর্তি, আপনারা তো দলে নিয়ে গেছেন, আপনারা তো চোরদেরকে আপনাদের দলে নিয়ে গেছেন। বেশ, আমি নীলাদ্রির বক্তব্যটা শেষ হতে দেবো। উনি নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক, আমি নীলাদ্রির বক্তব্যটা শেষ হতে দেবো। নীলাদ্রি, কাউকে চোর বলা বোধহয় ঠিক নয়, সে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, রাহুল গান্ধী হোক, কি শুভেন্দু অধিকারী হোক, কাউকে চোর বলা উচিত নয় যতক্ষণ না চুরি প্রমাণিত হয়। লালু প্রসাদ, আপনি আমাদের মনে করিয়ে দিলেন চুরি প্রমাণিত হয়েছিল, উনি জেলে গেছিলেন, তার সাথে হাত মেলাতে কোনো আপত্তি হলো না, তারপর বেরিয়ে ঠিক এই কারণেই সম্ভবত, হ্যাঁ এটাই ইঙ্গিত করে যে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় না, পারসেপশনটাই তো পলিটিক্সের শেষ কথা। তা মানুষের ধারণা হয়ে গেল এই ইন্ডিয়া জোটটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষের জোট। এই ধারণাটার জন্যই বহু মানুষ এখন ইন্ডিয়া জোট থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, কারণ ইন্ডিয়ার সাথে থাকা মানে দুর্নীতির সাথে থাকা, লালুর সাথে থাকা, ভুলুর সাথে, মানে লালু ভুলুদের সাথে থাকা, এটা একটা ধারণা তৈরি হয়ে গেছে। আর শেষে জয়দেবদার কথাই বলি, সুস্মিতাদির কথাও বলি, যে মানুষকে যেন বোকা বানানো হচ্ছে। এই বললেন না কিসব রেট অফ ইনফ্লেশন, রেট ফেড বেড়ে যাচ্ছে লোনের, তা সত্ত্বেও তিনটে রাজ্য তো রেট বাড়ছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মানুষ কেন বিজেপিকে ভোট দিচ্ছেন? অর্থাৎ তারা মনে করছেন মানুষ বোকা, মানুষকে একটু নিচু করে দেখা, এটাই সমস্যা ইন্ডিয়া। তারা ভাবেন তারা উপরে, মানুষ নিচে। আমি একটা বিষয় এখানে বলতে চাই, আমি একটা কথা, আমার একটা কথা, এক মিনিট শুভেন্দু অধিকারী যে ভাষা রাহুল গান্ধীকে ব্যবহার করেছে, শুভেন্দু অধিকারী পরিচয় শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে দিয়ে দিয়েছে, আর আগামী দিনে বাংলার মানুষ বিজেপিকে ভোট বাক্সে তা প্রমাণ করে দেবে। যে ভাষা কালকে বলেছে, এই ভাষা কোনো ভদ্রলোক কাউকে বলে না, রাজনীতি করে একে অপরের অপোজিশন পার্টি তো বলবেই না। আজকে কোনো ভদ্রলোক, আপনি, আমি, আমরা কেউ ব্যবহার করতে পারবো না ওই ভাষা।
এরকম অ্যাবিউজ করেছে যেই ল্যাঙ্গুয়েজ, যদিও সুস্মিতা যে আপনি যখন প্রসঙ্গটা কিন্তু মারাত্মক। রাইট প্রসঙ্গটা যখন তুললেনি তখন একটুখানি বলে দিই, সেটা আমাদের দর্শকদের জন্য বটে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন এটা কোনো অসংসদীয় শব্দ নয়, দাবি করেছেন এরকমটা, এটা কোনো অসংসদীয় শব্দ নয়, এটা অতিরিক্ত বোকা যারা তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যদিও জানি সেটি অশ্লীল তাহলে তো আমরা বসে সবাই এরকম ভাবে গালিগালাজ করতে পারি। যাই হোক, আমি একটুখানি আসি, আমি অবশ্যই পরে আমার দর্শকদের জানিয়ে দেবো যে আদৌ ঠিক বলেছিলেন কিনা শুভেন্দু অধিকারী। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোট একেবারে ঘাড়ের পাশে এসে নিঃশ্বাস ফেলছে, সামনে বাজেট সেশন, তার আগে এই মুহূর্তে মানুষের চিন্তা রয়েছে, দেশ জোড়া মানুষের চিন্তা রয়েছে নানান বিষয়। লোকসভা নির্বাচনের আগে, মানে আগের লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের মাঝখানের যে অংশটি, সেই অংশটিতেই এসেছিল করোনা, এবং সেই সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে বারংবার, এবং এখনো পর্যন্ত রঞ্জনবাবুকে জিজ্ঞেস করলেই তিনি বলবেন যে কেন্দ্রীয় সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই বিষয়টিকে হ্যান্ডেল করেছে, সেই বিষয়টিকে মোকাবিলা করেছে তার, এবং সেই সঙ্গে সঙ্গে ভ্যাকসিন ওয়ার টোয়ার ইত্যাদি ইত্যাদি বিষয় প্রসঙ্গগুলো আসবে। কিন্তু সেই সময় বহু মানুষ, সবাই বলবে, বহু মানুষের এটাও বলবে, বহু মানুষের চাকরি গিয়েছে, বহু মানুষ নিজের পেশা বদল করতে বাধ্য হয়েছেন, বহু মানুষ আত্মহত্যার মতন পথ বেছে নিতে বাধ্য হয়েছেন, সেটাও অস্বীকার করবার কোনো উপায় নেই। ভারতের জনগণের 140 কোটি নয়, হয়তো এখন সংখ্যাটা আরো বেশি, কিন্তু এই বিষয়গুলো কি অনেক বেশি প্রভাব ফেলতে পারে? একটা স্টেবল সরকার চাই নাকি অনেক সমস্যার সমাধান চাই, এই রকম একটা অপশন কি তুলে দিতে পারছে বিরোধীরা? আমি ঠিক সেই জায়গাটা থেকে 1 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে যাব। সুস্মিতা বিশ্বাস, আনইন্টারাপ্টেড 1 মিনিট। দেখুন, আমি একটা কথাই বলবো, আমি সেদিনকেও বলেছি, খুব কষ্ট হচ্ছে ভিতরে। যেই ভারতবর্ষের, আপনারা তো জানেন এই কিছুদিন আগে আমাদের প্রজাতন্ত্র দিবস গেল, রিপাবলিক ডে, রিপাবলিক ডের এই সংবিধান রচনা, সংবিধানের যে প্রস্তাবনা জওহরলাল নেহেরু করেছিলেন, সেই প্রস্তাবনাটা আজকে আমি হঠাৎ করে পড়ছিলাম, এবং পড়তে গিয়ে মানে একটা জায়গায় আমার এসছে আর কি ফোনে, পড়তে গিয়ে খুব দুঃখ লাগছিল যে যেই ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছিল, সেই ধর্মনিরপেক্ষতাকে উপেক্ষা করে আজকে ভারতবর্ষে যে বীজ বপন করা হলো, আজকে যেভাবে হিন্দুত্ববাদের তাস খেলা হচ্ছে, যেটা সারা ভারতবর্ষের মানুষ জানে, ভারতবর্ষের মানুষ কোনো না কোনো জায়গায় ধর্মীয় আবেগপ্রবণ, সেই ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে সে একটা মত্ততার মধ্যে মাতিয়ে রেখে মানুষকে যেই ভোটের দিকে এগোচ্ছে বিজেপি, এর ফলাফল কিন্তু ভয়ানক হতে চলেছে। মানুষ নিত্য প্রয়োজনীয় সমস্যাগুলোকে ভুলে যাচ্ছে, মানুষ রাম মন্দির নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, রামকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। আজকে আমি সেদিনকে আপনাকে এই কথাটা বলেছি, একটা ক্যাজুয়াল, আমি ক্লাসে গেছি, বাচ্চারা একটা বাচ্চা বলছে সেলাম আলাইকুম, তার উত্তরে আরেকটা বাচ্চা বলছে জয় শ্রীরাম। আমি বকেছি বলে বলছে ম্যাম ও কেন সালাম আলাইকুম বলেছে, তাই আমি জয় শ্রীরাম বলেছি। আজকে ছোট শিশুদের মধ্যে যদি এই ভেদাভেদ সৃষ্টি হয়ে যায়, আগামী দিনে কিন্তু ভয়াবহ দিন আসছে, ভয়াবহ দিন আসছে। আমরা রাম মন্দির, বাবরি মসজিদ নিয়ে যে দাঙ্গা দেখেছিলাম, তার থেকে ভয়াবহ দাঙ্গা কিন্তু আগামী দিনে বাঁধতে চলেছে। আমরা একদম চাইবো না, আমরা দেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা সবসময় চাই মানুষ শান্তিতে থাকুক, মানুষ ধর্মনিরপেক্ষভাবে বসবাস করুক, যা বৈচিত্র্যের মধ্যে, ঐক্যতার মধ্যে, যে আমরা যে ইউনিটি ইন ডাইভার্সিটির কথা বলি, তার মধ্যে মানুষ বাঁচুক, ভারতবর্ষের মানুষ এক হয়ে বাঁচুক। রঞ্জন বিশ্বাস, 1 মিনিট আনইন্টারাপ্টেড। রঞ্জন, দেখুন, 2014 সাল থেকে ভারতবর্ষের মানুষ একটা নির্ণায়ক সরকারকে বেছে নিয়েছে। তারা ইউপিএ 1 দেখেছে, ইউপিএ 2 দেখেছে। ইউপিএ 1 এর দোসর ছিল সিপিএম, ইউপিএ 2 এর দোসর ছিল তৃণমূল কংগ্রেস। একাধিক দুর্নীতি দেখেছে। 2014 সালে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এসছে, ক্লিয়ার মেজরিটি, এবং 2019 সালে তার আসন সংখ্যা বাড়িয়ে আরো 302খানা সিট নিয়ে এসছে। এখন কংগ্রেসের নেতারা বা রাহুল গান্ধী থেকে শুরু করে অধীর রঞ্জন চৌধুরী, এরা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কংগ্রেসের নেতাদের ইন্ট্রোস্পেকশন করতে হবে। কংগ্রেসের নেতারা এখন জওহরলাল নেহরুর কথা বলছে, ইন্দিরা গান্ধীর কথা বলছে, ভারতীয় জনতা পার্টি জনসংখ্যা থেকে 2 থেকে কি করে 282 হয়েছে বলছে, কিন্তু কংগ্রেস কি করে 400 থেকে 40-এ নেমে গেছে, এটা কিন্তু তারা একবারও ইন্ট্রোস্পেকশন করছে না। সেই একই ভাঙা ক্যাসেট ব্যাংককে বেচে দিল, রেলকে বেচে দিল, আদানি আম্বানি। আরে 2014 সালের আগে কি আদানি আম্বানিরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন নাকি? 2014 সালের পর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট দিয়ে তারা বিজনেসে নেমে
আছে? সেই একই ক্যাসেট কংগ্রেস বাজিয়ে যাচ্ছে, তখন আদানি 647 নম্বর ধনী ব্যক্তি ছিল, এখন পৃথিবীর 1 নম্বর। কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই, তাদের কাছে তারা বিকল্প শক্তি হিসাবে উঠে আসলে কি করতে পারবে, কি দিতে পারবে। একটা ভয়ঙ্কর প্যান্ডেমিক সিচুয়েশন গেছে 2019 থেকে 2021। আপনি দেখুন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চেঞ্জ হয়ে গেছে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজাপাক্সে শ্রীলঙ্কা ছেড়ে পালিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছেড়ে পালিয়েছে। ভারতবর্ষে এখনো ভারতবর্ষের 140 কোটি মানুষের মধ্যে 80 কোটি মানুষ যারা বিলো পভার্টি লেভেল ছিল, তাদেরকে এখনো পর্যন্ত বাংলা এইটাই কংগ্রেস 7 বছরে করে দিয়ে গেছে। সেইটা হয়নি আপনারা করছেন, বলেন না 7 বছরে কংগ্রেস কি করেছে? 7 বছরে কংগ্রেস ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামোটা এমন ভাবে তৈরি করে দিয়ে গেছে, সেইটা আপনারা ভাবিয়ে থাকছেন। ওটা তো ফ্যাক্টর হবে। রঞ্জন বাবু ভুল করছেন। রাইট রাইট রাইট, রঞ্জন বাবু ভুল করছেন। ওটা একটা ফ্যাক্টর, ওটা একটা ফ্যাক্টর হবে তো এবার ভোটে। রঞ্জন বাবু ভুল করছেন। মানে তো নিজের ধর্মকে ব্রাত্য করে অন্য ধর্মকে মাথায় তোলা, সেটা তো ধর্ম নিরপেক্ষতা নয়। ধর্ম নিরপেক্ষতা মানে নিজের ধর্মকে সম্মান জানিয়ে অপরের ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখানো। বেশ, হ্যাঁ, সহিষ্ণুতা কার বা ফ্রিজে কি মাংস আছে, কে কি খাবে, কে কি পড়বে, সেটাকে বলে সহিষ্ণুতা। কাম ডাউন, শান্ত হন। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাই 1 মিনিটের জন্য। তবে পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি গৌতম আদানি নন, ওটা ভুল তথ্য। যাই হোক, হ্যাঁ, এলন মাস্ক সেকেন্ড ধনী ব্যক্তি বলা হচ্ছে, এখন সেটা 1 নম্বরে উঠে এসেছে। এলন মাস্ক এখন রিসেন্ট, একদম ভেরি রিসেন্ট। এলন মাস্ক ছিলেন, এলন মাস্ক নেই আর এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। যাই হোক, ভেরি রিসেন্ট 1 নম্বরে আছে। এক মিনিট। শান্ত, আরেকটা ভুল তথ্য সুস্মিতা দি দিয়েছেন, আমি সেটা একটু বলতে চাই। উনি বললেন যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর লিখেছিলেন, তার নামও সুস্মিতা দি নেননি। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রস্তাবনা করেছিলেন যে সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি থেকে যে সংবিধানের প্রণয়ন হয়, তাতে নাকি 26শে নভেম্বর প্রিএমবেলে আনইন্টারাপ্টেড। আচ্ছা ঠিক আছে, 26শে নভেম্বর, আমার ভুল। তাতে নাকি প্রিএমবেলে ধর্ম নিরপেক্ষতা শব্দটা ছিল, সেকুলার শব্দটা ছিল। আমি মনে করি যে এরকম কোনো শব্দ, সেকুলার শব্দটা 1975 সালে যোগ হয়েছে, কিন্তু ধর্ম নিরপেক্ষ কথাটা ছিল। কুল ডাউন সুস্মিতা বিশ্বাস, এটা আনইন্টারাপ্টেড পর্ব। নীলাদ্রি জওহরলাল নেহরু যে সংবিধানের প্রস্তাবনা করেছিলেন তার প্রিএমবেলে ধর্ম নিরপেক্ষ বলে কোনো শব্দ ছিল না। ধর্ম নিরপেক্ষ শব্দটা যোগ করা হয় ইমার্জেন্সির সময়। এবার ইমার্জেন্সি বললাম তো 1975 এ, বললাম তো জরুরি অবস্থা। অর্থাৎ আপনার তথ্য ঠিক ছিল না, সেটা আমি বলছি। 2 নম্বর কথা, সুস্মিতাদির কথা সূত্র বলেই বলি, এই 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পর সারা ভারত তাই বদলে গেছে। আর এই বদলে যাওয়া ভারতকে সুস্মিতাদিরা ভয় পাচ্ছেন। সুস্মিতাদিরা ভারতবর্ষের মানুষকে ভয় পাচ্ছেন, যার প্রাণ শক্তি হচ্ছে ধর্ম। আপনার দরজার পরে বিপদ আসছে, আপনার দরজার পরে সুস্মিতা দেব অত্যন্ত উত্তেজিত। আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষাকে দাবিয়ে রাখা হয়েছিল 1947 থেকে, সেই আকাঙ্ক্ষা এরকম ভাবে উচ্ছ্বসিত ভাবে ছড়িয়ে পড়বে, এটা সুস্মিতা এখন ভারতের মানুষকে বেশ আসলে সুস্মিতা দি একটুখানি বেশি উত্তেজিত হয়ে পড়েছেন, সেই কারণে এই সমস্যাটা হয়েছে আর কি, আর অন্য কিছু না। আমি একটু মনে করে দিই, আমি একটু বলি বার্নার্ড, এই নামটা একটুখানি মনে রাখতে হবে। সুস্মিতা দি, বার্নার্ড আর্নল্ড। রামচন্দ্রকেও ভয় পাচ্ছেন কি একটা নাম। এক মিনিট শান্তি। এলন মাস্ক ছিলেন এতদিন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, আর এই মুহূর্তে সবচেয়ে ধনী ব্যক্তির নাম হচ্ছে বার্নার্ড আর্নল্ড। আমি নামটা একটুখানি শিওর ছিলাম না, সেই কারণে দেখে নিলাম। তিনি হচ্ছেন এই সেকেন্ড ধনী ব্যক্তি আদানি, কিন্তু ভেরি রিসেন্ট একটা স্ট্যাটিস্টিক্সে দেখাচ্ছে যে আদানি নাম্বার 1 ইন ক্লাস। প্লিজ আমি আমার দর্শকদের তো ভুল তথ্য দিতে পারি না, সেই কারণেই বলি। এবার শান্তদা খুঁজে বেরোবে, কনফিউজ করবেন, সবাইকে কনফিউজ করবেন না। আমি একটু জয়দেব ঘর 1 মিনিট আনে। আপনাদের সাথে মানুষের তো কোনো সম্পর্ক নেই। প্লিজ আনইন্টারাপ্টেড পর্ব চলছে। জয়দেব ঘর শেষ বক্তা, জয়দেব ঘর আনইন্টারাপ্টেড 1 মিনিট। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বিজেপি মানে না, নীতি আয়োগকে মানে। তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে ডিসপ্যারিটি ভারতবর্ষে চূড়ান্তভাবে প্রবেশ করেছে, এবং আইএমএফ চূড়ান্তভাবে ভারতবর্ষের বেকারত্ব এবং ভারতবর্ষের কৃষিতে
নিবেশ, সরকারি অগ্রাধিকার মানে সরকারি নিবেশ হ্রাস হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছে। আমেরিকা ভারতবর্ষের জাতিদাঙ্গা, যাকে মোদির বন্ধু ট্রাম্প বলুন, বাইডেন বলুন, আমেরিকা তো ভারতের বন্ধু, এখন রাশিয়ার থেকেও বড় বন্ধু, সেই আমেরিকাও ভারতবর্ষে জাতিগত দাঙ্গা বা জাতিগত হিংসা নিয়ে চিন্তা প্রকাশ করেছে। সম্প্রতি ভারতবর্ষের সমস্ত প্রতিবেশী দেশগুলো চায়না তার করায়ত্ত করছে এবং ভারতবর্ষের মানুষের আয় কমছে, ভারতবর্ষের মানুষের সঞ্চয় কমছে। Time up. এই সবকিছুর পরেও ভারতবর্ষের মানুষ খুঁজে নেবে তার অল্টারনেটিভ। যদি তারা মনে করে, বলছি তো নীলাদ্রিদা, তাই বলছি, এর পরেও যদি ভারতবাসী কে মনে করানো হয় ধর্মের আফিম খাইয়ে যে ভারতবর্ষের রামরাজ্য প্রতিষ্ঠা হয়ে গেছে এবং মোদিজি তার রূপকার, তাহলে মোদিজি রাম হয়ে গেছে। ভয় পেয়েছে। এবারে খামতন্দা ভয় পেয়েছে, নীলাদ্রিদা কে আসলে ভয় আর পেয়েছে? বলতে দেবে না, uninterrupted কে করে না। আসলে uninterrupted শেষ হয়ে গেল? কোনোদিন করে না, আমাদের নীলাদ্রিদা আজকের কোনোদিন করে আমাদের না। আজকের আলোচনাও শেষ হয়ে গেল। নীলাদ্রিদা আজকে কিন্তু বিষয়টা ভয় হচ্ছে পেয়েছে। বিষয়টা হচ্ছে বলছে ভারতবর্ষে নীলাদ্রিদা, বেশ 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 কোনোদিন শান্তি শান্তি কোনোদিন শান্তি তুমি ডিস্টার্ব করো না, শান্তি আজকে শান্তি শান্তি uninterrupted-এও শান্তি বকবক করে শান্তি দেবে। শান্তি চলো আর কিছু বলবো আদতে না। আদতে কে ভয় পাচ্ছেন, আদতে কে ভয় পাচ্ছেন, যুবনায়ক কে ভয় পাচ্ছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেটা পড়া সেটা থেকে শেষ অবশ্যই হয়েছে। দেখাতে হবে। বেশ, কিন্তু গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন একদম শেষ শুরুতে, করুন বইটা। একদম শুরুতে শুনিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। এক মিনিট একদম শুরুতে শুনিয়েছিলাম অভিষেক করুন। বন্দ্যোপাধ্যায়ের কথা যে গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এটাই বোধহয় ভারতীয় সংবিধানও বলে দিয়েছে। ভারতের সংসদীয় গণতন্ত্রে ভোট আসছে, সুতরাং কে ভয় পাচ্ছেন কে ভয় পাচ্ছেন না, কে ভয় পাচ্ছেন কে ভয় পাচ্ছেন না সেটা পরিষ্কার হয়ে যাবে। কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ রঞ্জন বিশ্বাস, অনেক ধন্যবাদ সুস্মিতা বিশ্বাস, অনেক ধন্যবাদ জয়দেব ঘরকে আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত থাকবার জন্য। কে ভয় পাচ্ছেন কে ভয় পাচ্ছেন না সেটাই বলবার চেষ্টা করছিলাম আমাদের অতিথিদের, যে কে ভয় পাচ্ছেন কে ভয় পাচ্ছেন না সেটা আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কয়লা দিয়ে কি সত্যি সত্যি স্টোভ জ্বালানো যায়? আমাদের দর্শকরা ভাবছেন যে হ্যাঁ সত্যি সত্যি তো শুভেন্দু অধিকারী ঠিক বলেছিলেন, কয়লা দিয়ে কি স্টোভ জ্বালানো যায়। রাহুল গান্ধী একটা ভুল করে ফেলেছিলেন। না, স্টোভ শব্দটা মানে নেহাতি একটা ভাষাগত বিষয় আর কি। শুভেন্দু অধিকারী হয়তো ভেবেছেন যে স্টোভ মানে সেই ওই যেটাকে আমরা বলতাম জনতা স্টোভ বা উইক স্টোভ যেটাকে বলতাম, সেই স্টোভটাই আসলে স্টোভ। স্টোভ কিন্তু গ্যাস ওভেন যেটা সেটাও স্টোভ, আসলে চুলা। হিন্দিতে যে শব্দটা সেই চুলহা, সেটাই আসলে মানে উনুন বা চুলহা যাই বলুন না কেন সেটার ইংরেজি করলে দাঁড়ায় স্টোভ। রাহুল গান্ধী সেই স্টোভের কথাই বলেছিলেন। নিতান্ত ভাষাগত মানে ভোকাবুলারির অপ্রতুলতা থাকার কারণে আর কি, ইনসাফিসিয়েন্ট ভোকাবুলারির কারণে শুভেন্দু অধিকারী ভেবে নিয়েছেন ওইরকমটা, তারপরে একটা অপার্থ ভাষা ব্যবহার করে বসেছেন এবং সেই অপার্থ ভাষাটির আবার ব্যাখ্যা তিনি দিতে চাইছেন যে এটি স্ল্যাং নয়, এটি বোকা অর্থে ব্যবহার করা হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সেই সঙ্গে সঙ্গে বলে রাখা দরকার যে উনুন বা চুলা যাতে চা গরম করে আপনি খান সেটা কিন্তু কয়লা দিয়ে চালানো হয়। রাহুল গান্ধী মোটেই ভুল বলেননি। এটা 1 নম্বর গেল। আর 2 নম্বর হচ্ছে এই মুহূর্তের একটা খবর একটুখানি জানিয়ে রাখা দরকার। ছত্তিশগড়ে সিআরপিএফ এর ওপর মাও হানা, তার খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে। আমি এটা দর্শকদের জানিয়ে রাখতে চাইব যে 3 জন জওয়ান ইতিমধ্যেই মারা গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শহীদ হয়েছেন 3 জন এবং 14 জন এখনো পর্যন্ত আহতের সংখ্যা। ছত্তিশগড়ের এই ঘটনার দিকে অবশ্যই আমাদের পরবর্তীতেও নজর থাকবে। আজকের হাইটক শেষ করব এই জায়গা থেকে যে প্রশ্নটা ছিল যে স্টেবল গভর্নমেন্ট চায় দেশের সরকার যাতে একটা স্থায়ী সরকার হয়, একটা স্টেবল একটা স্থিতিশীল সরকার হয়, এরকমটাই চাইবে মানুষ। আর তার জন্যই কি ভারতীয় জনতা পার্টির দিকেই ঝুঁকবেন তারা, নাকি এই যে হাজারো প্রশ্ন দেশ জুড়ে যে প্রশ্নগুলো বিরোধী দলগুলো বারংবার তুলছেন, বারংবার সেই প্রশ্নগুলো সংসদেও উঠেছে, সেই সমস্ত প্রশ্নের জবাব তারা চাইবেন, তাই বিরোধীদের দিকে তারা ঝুঁকবেন। শেষ কথা বলবে মানুষ। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।